আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলব কাউন্সেলিং মনোবিজ্ঞানকে। আপনারা সবাই যারা কাউন্সেলিং নিতে চান বা অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার মানসিক কোনো সমস্যা হলো আপনার বা আপনার অন্য কারো, তখন কি হয় আপনারা কাউন্সেলিং নিতে চান। অনেকে বলেও থাকেন যে তোকে মনোবিজ্ঞানী দেখাতে হবে। এখন এই যে কাউন্সেলিং মনোবিজ্ঞানটা কি সেটা তো জানা খুবই ইম্পর্টেন্ট, তাই না? কারণ আপনি যখন কাউন্সেলিং মনোবিজ্ঞানটা জানতে পারবেন, কি জন্য কাউন্সেলিং নিতে হয় সেটা যখন জানতে পারবেন, তখন আপনি আরো বেশি মোটিভেশন পাবেন। আপনাকে আসলে আদৌ কাউন্সেলিং নিবেন কিনা বা দরকার আছে কিনা সেই বিষয়টাও আপনি জানতে পারবেন। সো মূলত আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্যই এটা। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনার ভিতরে যদি কেউ যদি থাকেন এই চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি। সো কাউন্সেলিং এর কথা বলা হয়েছে, মনোবিজ্ঞানের কথা বলা হয়েছে। আপনারা জানেন যে মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হচ্ছে যে একটা আচরণের বিজ্ঞান, যদি সহজ কথায় বাংলাতে বলা হয় থাকে। ইংরেজিতে বলা হয় যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। অর্থাৎ এই যে মনোবিজ্ঞানটি, এটা হলো যে আচরণের বিজ্ঞান, এবং এখানে কি হয় মেন্টাল প্রসেস। তাহলে মেন্টাল প্রসেস গুলো কি সেটা তো আপনাকে জানতে হবে। মনে করেন মেন্টাল প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার মানসিক যে বিষয়গুলো, যেমন আপনার পারসেপশন, আপনি কোনো একটা বিষয় কিভাবে দেখেন, আপনার রিজনিং কিভাবে কোনো একটা বিষয়কে আপনি কার্যকরণ সম্পর্কটাকে দেখেন, আপনার প্রবলেম সলভ কিভাবে করেন, আপনার মোটিভেশনটা কি ধরনের কাজ করে, এগুলো মোটামুটি সবগুলোই হচ্ছে যে এই যে মেন্টাল প্রসেসের ভিতরে পড়ে। এখন আমরা জানি যে সেন্সেশন আছে আমার আমার কোনো একটা উদ্দীপক বা স্টিমুলাসের মাধ্যমে আমরা কি হই, আমরা কিন্তু ওই উদ্দীপকের প্রতি একটা রেসপন্স করি। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শারীরিক ক্ষেত্রেও আসতে পারে, মানসিক ক্ষেত্রেও আসতে পারে, সামাজিক ক্ষেত্রে আসতে পারে, আরেকটা বিষয়ের ক্ষেত্রে আসতে পারে, সেটা হলো ধর্মীয় বিষয়। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। এখন এখানে কিন্তু আচরণের বিজ্ঞান বলা হয়েছে, অর্থাৎ আমরা কিভাবে আচরণ করি, আমরা কিভাবে রিয়াক্ট করি, অন্যের সাথে কথা বলতে গেলে আমার আমার মোটিভেশনটা কিভাবে কাজ করে, আমি কিভাবে ওই ব্যক্তির কথাগুলো আমি পারসিভ করছি, দেখছি। আমরা হয়তো বা তার পোস্টার, গেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন, অ্যাটেন্টিভ বিহেভিয়ার সবকিছুই আমি দেখছি। দেখার পর কি হচ্ছে, আমি কোডিং করছি। এই যে কোডিংটা আমার ব্রেনে হচ্ছে, আমি তার সম্পর্কে ধারণা রাখছি, এটা কিন্তু টোটালটাই মনোবিজ্ঞানের একটা অংশ। এখন কাউন্সেলিং সাইকোলজি কি বিষয়টা? এখন মনোবিজ্ঞান কিন্তু খুব বড় একটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে ছোট 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 প্ল্যাটফর্মে এটাকে করা হয়েছে। এখানে কি আছে, মনে করেন এই যে কাউন্সেলিং সাইকোলজি, ঠিক একই রকম কাউন্সেলিং সাইকোলজি বা কাউন্সেলিং মনোবিজ্ঞানের মতো আরো আছে ক্লিনিক্যাল সাইকোলজি। আপনারা অনেকেই আছেন যে যখন আপনার মানসিক সমস্যা হয় আপনারা খোঁজ করেন কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তাহলে কি হলো, এই যে কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে, স্টেন যেটা হয় যে স্কুল সাইকোলজিস্ট, হ্যাঁ, এডুকেশন সাইকোলজিস্টও বলা হয় অনেক ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে, কিন্তু বাহিরের কান্ট্রিগুলোতে কিন্তু এটা আলাদা। কিন্তু বাংলাদেশে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কাজ করে এডুকেশন সাইকোলজিস্ট বা স্কুল সাইকোলজিস্ট। তারপর কি হয়, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট। আপনারা দেখেন ওই যে কোনো একটা চাকরির ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের যে যারা ক্লায়েন্ট থাকে তাদের কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, আবার দেখা যায় যে ওইখানে যারা এমপ্লয় থাকে, চাকরিজীবী থাকে, তাদের কি মানসিক সমস্যা হয় না? তারা কি স্ট্রেস বা অ্যাংজাইটিতে পড়ে না? তাদের জব স্ট্রেস আছে, তাদের ফ্যামিলিগত বিভিন্ন প্রেশার থাকে, ফাইন্যান্সিয়াল বিভিন্ন ক্রাইসিস থাকে, তখন কি হয়, সমস্যাগুলো সব কিন্তু ব্রেনে পড়ে যায়। তখন কি হয়, মনোবৈজ্ঞানিক যে ওয়েগুলো সেগুলো কিন্তু তাদের আর খুব বেশি ভালো কাজ করে না। তাহলে কি হলো, এই যে বিষয়টি, এটা কিন্তু সমগ্রটাই এই মনোবিজ্ঞানের একটা পার্ট। এখন কাউন্সিলিং সাইকোলজির বিষয়টা হলো, এই যে দেখেন আমার মতো যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে তাদের ক্ষেত্রে করতে হয় কি, এটা কাউন্সিলিং সাইকোলজির উপরে প্রফেশনাল ডিগ্রি নিতে হয়। এখন ওই যে প্রফেশনাল ডিগ্রিটি, সেটা কিন্তু দেখা যায় যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলা হয়, সেখানে প্রতি বছর 15 জন করে কাউন্সিলিং সাইকোলজিস্ট নেওয়া হয়। তারা 15 জনকে প্রফেশনাল ডিগ্রিটি দিয়ে থাকে। সেখানে একটা কম্পিটিশন হয়, অনেকে ভালো ভালো মেরিটোরিয়াস তারা এখানে আসে, তাদের রিটেন দিতে হয়, ভাইবা দিতে হয়, তারা যদি ভালো করতে পারে তখন কিন্তু ওই একটা বছরেই 15 জন চান্স পায়। তাহলে কাউন্সিলিং সাইকোলজির ক্ষেত্রে এখানে যেই জিনিসটা গুরুত্ব দেওয়া হয়, তিনটা বিষয়। মনে করো আপনার মনের যে রোগটা হয়েছে, রোগটা হওয়ার পিছনে তিনটা বিষয় জড়িত। একটা হলো আপনি কিভাবে চিন্তা করছেন, কোনো একটা জিনিস কিভাবে দেখছেন, এবং দেখার পর আপনার ভিতরে অনুভূতিটা কি রকম হচ্ছে, এবং সাথে সাথে আপনি আচরণটা কি করছেন। এখন দেখেন আপনার সমস্যা বা আপনার ফ্যামিলি মেম্বারের কোনো একটা যদি সাইকোলজিক্যাল সমস্যা হয়, সে কিভাবে আচরণ করছে সেটা দেখে তাকে আপনি জাজ করে ফেলছেন, যেহেতু পাগল হয়ে গেছে, ও তো মাথা খারাপ, ওই রকম করছে কেন।
তো তখন কি হয়, এই যে সে যে আচরণটা করছে, সেই আচরণটা ছাড়াও কিন্তু আরো দুইটা বিষয় আছে। তার মাথায় একটা চিন্তা আছে, ওই চিন্তার ভিত্তিতে সে হয়তো বা কষ্ট পায়, রাগ করে, অভিমান করে, ক্ষোভ তার ভিতরে কাজ করে, তখন কি করে ওই আচরণটা করলো। এখন আশেপাশে যারা তার আচরণটা দেখে, কিন্তু ওই ব্যক্তির ভিতরে যে অনুভূতিটা বা ইমোশনটা সেটা কিন্তু দেখা যায় না। আবার ইমোশনটার কথা কেউ ভাবলেও অনেক ক্ষেত্রে তারা কিন্তু কি চিন্তা করে এই আচরণটা করলো সেটা কিন্তু তারা জানে না। তো তাহলে কি হলো দেখেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু টোটালটাই হলো সাইকোলজিক্যাল। কাউন্সিলিং এর জায়গাটা এটাই যে যাদের এই ধরনের সমস্যা হয় তাদের কাউন্সিলিং এর মাধ্যমে ব্রেনের যে কেমিক্যাল গুলো ইমব্যালেন্স হয়, আপনারা জানেন আমাদের ব্রেনের ভিতর বিভিন্ন রকমের সেরোটোনিন, ডোপামিন, অ্যাড্রিনালিন যে হরমোনগুলো আছে, নিউরো ট্রান্সমিটার রয়েছে, সেগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। অনেক সময় স্ট্রেস বা অ্যাংজাইটির কারণে আমাদের চেঞ্জ হয়, হয়তো বা রিলেশনশিপ প্রবলেমের কারণে এগুলো চেঞ্জ হয়। এই যে চেঞ্জগুলো, এগুলো কিন্তু কাউন্সিলিং করানোর মাধ্যমে কিন্তু এটা সমাধান করা সম্ভব হয়। সো কাউন্সিলিং সাইকোলজি একটা বড় একটা পার্ট। এই কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে তাদের বিভিন্ন রকমের পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হয়, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হয়। আবার দেখা গিয়েছে যে কাউন্সিলিং সাইকোলজিস্ট হওয়ার পরও তাদের বিভিন্ন রকমের ট্রেনিং এর সাথে অ্যাড থাকতে হয়, ট্রেনিং করাতে হয়, প্রচুর বই পড়তে হয়, সুপারভিশনে থাকতে হয়, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হয়, পেশেন্ট ডিল করতে হয়। সো মূলত হচ্ছে যে তারা এই যে যেই অ্যাডজাস্টমেন্টাল যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু তারা হচ্ছে কাউন্সিলিং করিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকমের মানসিক যে রোগ, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, পিটিএসডি, বা হচ্ছে যে কি হয় যে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, ওসিডি, এই যে মানসিক রোগগুলো বা এই রোগের সমন্বিত যে রোগটা কারো ভিতরে থাকতে, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলিংটা দরকার হয়ে থাকে। এবং একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট দেখা যায় যে বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক যেগুলো আছে বা অ্যাপ্রোচ গুলো আছে সেগুলো কিন্তু তারা জানতে হয়। যেমন আপনারা জানেন সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলোর এবার আলাদা আলাদা বিষয় আছে, যারা কাউন্সিলিং করে টিএ বা ট্রানজেকশন অ্যানালাইসিস, আরইবিটি, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। আবার যেটা হয় যে গেস্টাল সাইকোলজি, এক্সিস্টেন্সিয়াল সাইকোলজি, এগুলো কিন্তু কি হয়, এই যে আপনারা জানেন যে ফ্রয়েডের নাম শুনেছেন, সাইকো অ্যানালাইসিস, সে যেই থিওরিটা ডেভেলপ করেছে তারপর কিন্তু গ্রাজুয়ালি বিভিন্ন রকমের থেরাপিগুলো কিন্তু চলে এসেছে। তো এই বিষয়গুলো কিন্তু এই যে কাউন্সিলিং সাইকোলজির কিন্তু অংশ। একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে তাকে দেখা যায় যে অনার্স মাস্টার্স করার পর প্রফেশনাল যে ডিগ্রিগুলো সেগুলো কিন্তু করতে হয়, ট্রেনিং থাকতে হয়, তাদের ইন্টার্নশিপ করতে হয়, একটা সুপারভিশনের আন্ডারে থাকতে হয়, পর্যাপ্ত পেশেন্টের যে একটা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করতে হয়। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যদি কাজ করতে যায় তারা কিন্তু কাজ করতে পারে, তারা স্কুল লেভেলে কাজ করতে পারে, তারা হসপিটাল সেটিংয়ে কাজ করতে পারে। অর্থাৎ এই যে কাজগুলো সবগুলো কিন্তু চিকিৎসা সংক্রান্ত, এবং তারা হলো এক একজন ক্লিনিশিয়ান। সো এই যে বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে এই যে কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজির ভিতরে একটা পার্থক্য অনেকে করতে চান। সেখানে বিষয়টা হলো, কাউন্সিলিং সাইকোলজি দেখা যায় যে লো, মাইল্ড টু মডারেট লেভেলের যে সমস্যাগুলো সেগুলো তারা বেশি কমফোর্টেবল হয়, বা তার চিকিৎসার যে জায়গাটা সেটা তারা আরো বেশি ইফেক্টিভ করতে পারে। যেগুলো আমি বললাম যে এর আগে রিলেশনশিপ বা অন্যান্য যে সমস্যাগুলো, আবার যখন ডিসঅর্ডার হয় সেই ডিসঅর্ডার গুলো কিন্তু তারা ডিল করতে পারে। অন্যদিকে ক্লিনিক্যাল সাইকোলজিরা, তারা দেখা যায় ক্লিনিক্যাল যে জায়গাগুলো হয়তো বা তার ভিতরে একটা রোগ হয়ে গেছে, মানসিক রোগ, সেই মানসিক রোগ বা রোগগুলো কিন্তু তারা আইডেন্টিফাই করা, ফর্মুলেশন করা, ট্রিটমেন্ট দেওয়া, সেগুলো কিন্তু তারা করতে পারে। সো এই বিষয়ে হচ্ছে যে কাউন্সিলিং সাইকোলজি বা কাউন্সিলিং মনোবিজ্ঞান হিসেবে ধরা হয়ে থাকে। এবং এর কার্যকারিতাও আমি আপনাদের বললাম, বাংলাদেশের প্রেক্ষিতে এটা দেখা গিয়েছে যে এখন কাউন্সিলিং সাইকোলজিস্টের যে পরিমাণটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যেটা অনেক কম ছিল। এবং সেই ক্ষেত্রে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশন কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এই যে ইউনিভার্সিটিগুলো, তারা কিন্তু প্রফেশনালদের আরো বৃদ্ধি করার চেষ্টা করছে সর্বোচ্চ। তো অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি কাউন্সিলিং নিতে হয় আপনি সবসময় মনে রাখবেন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজি যার প্রফেশনাল ডিগ্রি রয়েছে, আমি প্রথমেই বলেছি 15 জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রতি বছর ভর্তি করা হয়, এবং তাদের ভিতরে যারা এমফিল করা তাদেরকে কিন্তু প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে বলা হয়। এছাড়া অন্য যারা আছে তাদের ট্রেনি কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট বলা হয় থাকে, যদি না তার এমফিল ডিগ্রিটা না থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।